কথায় বললে শব্দ জব্দ, কোন শব্দটা বলা যাবে আর কোনটা যাবে না, অথবা কোন শব্দটা অনুমোদিত হবে আর কোনটা হবে না, এ নিয়ে নাকি জব্দ করার খেলা চলে রাজ্যে রাজ্যে অথবা দেশের আইনসভায়। যেমন এই রাজ্যের আইনসভাতেই বিরোধীদের অভিযোগ, তাদের বলা কওয়া অনেক শব্দই নেহাত শাসক দলকে রুষ্ট করতে পারে বা তারা রুষ্ট হতে পারে, এই কারণেই নাকি বাদ যায়, বাদ দেওয়া হয়। ঠিক একই অভিযোগ বিরোধীদের রয়েছে, অর্থাৎ লোকসভাতে বিরোধীদের রয়েছে লোকসভার ক্ষেত্রে, অর্থাৎ সেখানেও নাকি তাদের বলা অনেক শব্দ যাতে সরকার পক্ষ অস্বস্তিতে পড়ে, এক কথায় সরকারকে একটু কথার হুলে বিদ্ধ করা যায় এমন শব্দ বাদ দেওয়া হয়েছে হয়। আর এবার তো নাকি রীতিমতো নোটিশ দিয়ে, নির্দেশিকা দিয়ে স্পিকার জানিয়ে দিয়েছেন যে কোন কোন শব্দ অসংসদীয় বলে বিবেচিত হবে, অর্থাৎ ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করলেও নিশ্চিতভাবে কার্যবিবরণী থেকে বাদ পড়বে। আর এ নিয়েই নতুন বিতর্ক। এ রাজ্যের বিরোধীদের প্রশ্ন, যা এ রাজ্যে অননুমোদিত, অর্থাৎ এ রাজ্যের বিধানসভায় বদলে বাদ যায়, তা লোকসভায় স্পিকার যদি বা সেই শব্দের থেকেও খারাপ শব্দ লোকসভায় যদি স্পিকার বলে কই বাদ দেন, তাহলে এ রাজ্যের শাসক অন্তত তাতে প্রতিবাদ জানান কী করে। কিন্তু এখানেই বিতর্ক, রাজ্য হোক বা দেশের আইনসভা বা বিভিন্ন রাজ্যের আইনসভা, সত্যিই কি বিরোধীদের সমালোচনাকে রুদ্ধ করতে বেছে বেছে শব্দ বাদ দেওয়া হয়? আর সত্যিই কি এক্ষেত্রে শাসক আর বিরোধীর কোনো তফাৎ আছে, নাকি যেখানে যে শাসক সেখানে তিনি শব্দ দিয়ে জব্দ করেন বা শব্দ না বলতে দিয়ে জব্দ করেন বিরোধীদের? আজকের বিতর্কে আসবো, কিন্তু তার আগে বিশেষ প্রতিবেদন। সংসদে অসংসদীয় শব্দে সেন্সর, দুর্নীতি, একনায়কতন্ত্র, নৈরাজ্য সহ একাধিক শব্দ সংসদে ব্যবহারে নিষেধাজ্ঞা সংসদের সচিবালয়ের। সংসদের বাদল অধিবেশনের আগেই শব্দ সেন্সর নিয়ে সরব বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, নজিরবিহীনভাবে গণতন্ত্রে আঘাত করা হচ্ছে। প্রথমেই দেখা যাক কেন একথা বলছেন বিরোধীরা। কোন কোন শব্দ নিষিদ্ধ তালিকায়? কুকথায় কাঁচি, কোভিড স্প্রেডার, স্নুপগেট, জুমলাবাজি, লজ্জাজনক, অপব্যবহার, বিশ্বাসঘাতকতা, নাটক, দুর্নীতিগ্রস্ত, অযোগ্য, ভণ্ডামি, নৈরাজ্যবাদী, শকুনি, স্বৈরাচারী, খলিস্তানি, বিনাশ পুরুষ, জয়চাঁদ, তানাশাহির মতো শব্দ প্রয়োগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একটা বুঝতে হবে আপনাদের, অধ্যক্ষের সিদ্ধান্তের উপর তো কোনো বিতর্ক হয় না। তো সরব আমরা আপনাদের সংবাদ মাধ্যমে হচ্ছে, আর অন্য কোনভাবে প্রতিবাদ করা যায় সেটা দেখতে হবে। ये प्रक्रिया लंबे समय तक चल रही है और आप सबको जानकारी है कि 2009 से ये प्रक्रिया चल रही है। उसके पहले भी प्रक्रिया चल रही थी, उसके सबके सर्कुलर जारी कर दिए। मेरा सभी राजनीतिक दलों से पुनः आग्रह है कि लोकसभा में या राज्य की विधानसभाओं में बिना तथ्यों के किसी भी तरह की राजनीतिक आरोप प्रत्यारोप से हमें बचना चाहिए। কিন্তু সত্যিই কি সংসদে শব্দে নিষেধাজ্ঞা নজিরবিহীন? 2012-তে ইউপিএর আমলেও তো নিষিদ্ধ শব্দের লম্বা তালিকা দেওয়া হয়েছিল। চমক, বিভ্রান্ত, অনাচারের মতো শব্দ ছিল সেই তালিকায়। ইউপিএ আমলে নিষিদ্ধ শব্দ 2012: ষড়যন্ত্র, দুর্নীতিগ্রস্ত, অসৎ, লজ্জিত, ঘুষখোর, পক্ষপাত দুষ্ট, দেউলিয়া, অস্পষ্টতা, মিথ্যেবাদী, গিমিক, বোকা, লুটরাজ, গুন্ডা, বিভ্রান্ত, নেপোটিজম, পাগল, ভণ্ড, অনাচার। বিজেপির প্রশ্ন, এই তালিকা কি মনে নেই বিরোধীদের? তখন তাদের প্রতিবাদী কণ্ঠস্বর কোথায় ছিল? তাদের আরো প্রশ্ন, কেন্দ্রে যে শব্দে অধিকার বলে তৃণমূল সাংসদেরা শোরগোল ফেলেছেন, গণতান্ত্রিক অধিকার বলে সরব হচ্ছেন, রাজ্যে সেই তৃণমূল সরকার কেন বিরোধীদের শব্দে লাগাম দিচ্ছে? শিক্ষা দুর্নীতি ইস্যুতে কবিতা পাঠ করেছিলেন অগ্নিমিত্রা। বিধানসভার রেকর্ড থেকে কেন বাদ দেওয়া হয়েছে? যতবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলেছেন, ততবার সেই শব্দে কেন কাজ চালানো হয়েছে? সংসদের পরম্পরা রক্ষা করার জন্য মাননীয় অধ্যক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রাজ্ঞতাকে শ্রদ্ধা জানিয়ে আমি বলবো ঠিক করেছেন। লোকসভা রাজ্যসভার কথা উনি বলেছেন, ম্যান্ডেটরি কোনোটাই কিছু নেই, স্পিকারের এখতিয়ার রয়েছে। উনি যদি মনে করেন যে এই শব্দগুলো না থেকেও যদি বুকলেটে নাও থাকে, তাছাড়াও যদি কোনো শব্দ প্রয়োগ করে যে শব্দে
যদি মনে হয় যেটা অবমাননাকর, ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, এমনি উনি বাদ দিতে পারে। তার জন্য আমাদের ওই শব্দ চয়ন করে একটা বুকলেট বার করার কোনো মানে নেই। বিরোধীদের প্রশ্ন, শব্দ আর প্রতিবাদের এ কেমন অসংসদীয় বিচার? রাজ্যে যা অপরাধ, কেন্দ্রে তাই অধিকার। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আজকের বিতর্ক, সে বিতর্কের মূল প্রশ্নগুলোর দিকে শুরুতেই নজর রাখি। আমার আজকের বিতর্কের প্রথম মূল প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণ 1। বিরোধিতায় শব্দ নেই, তাই কি শব্দ নিয়েই বিরোধিতায় বিরোধীরা? অগ্নিবাণ 2। ইচ্ছে মতো বাদ না বলে কয়ে বাদ, কোনটা ভালো? এ রাজ্যের বিধানসভা স্পিকার বলছেন তারা বলে কয়ে এরকমভাবে আগে থেকে নোটিশ দিয়ে বাদ দেন না, কিন্তু স্পিকারের মনে হলে যে কোনো শব্দ যে কোনো সময় বাদ দিতে পারে। তাই আমাদের প্রশ্ন, যে কোনো সময় যে কোনো শব্দ ইচ্ছে মতো বাদ দেওয়াটা ভালো, নাকি আগে থেকেই বলে কয়ে বাদ দেওয়াটা ভালো, যাতে আইনসভার সদস্য জানতে পারেন, বুঝে রাখতে পারেন তিনি সরকারের সমালোচনায় বা বিতর্কে ঠিক কোন শব্দ ব্যবহার করবেন এবং যা বাদ যাবে না? অগ্নিবাণ 3। সংসদে ধর্ণা না দিয়ে রাস্তায় বসলেই তো হয়। যদি সংসদটা ধর্ণা দেওয়ারই জায়গা হয় তাহলে বিরোধীরা রাস্তায় যেতে পারে। রাস্তা আর সংসদ কি এক যে সংসদে ধর্ণা দেওয়ার জন্য বিরোধীরা দাবি জানাচ্ছেন? উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করায়। আমার সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র, রয়েছেন তাপস সিনহা, সিপিআইএম মুখপাত্র, এবং আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য। আর কিছুক্ষণের মধ্যে বিজেপি মুখপাত্র যোগ দেবেন। কিন্তু সবার আগে মৃত্যুঞ্জয় বাবু, শুভাশিস বাবু, তাপস বাবু আপনাদের কাছে আসবো, তারপরে বিজেপি মুখপাত্রের সঙ্গে কথা বলবো। তার কারণ আপনারাই সম্মিলিতভাবে বিরোধীরা এই প্রশ্নটা তুলছেন যে এই সংসদের শব্দ জব্দ আসলে আপনাদেরকে জব্দ করবার জন্য। আমার প্রশ্নগুলো আমি শুরুতেই পরিষ্কার করেছি। মৃত্যুঞ্জয় বাবু, আমার মনে হয় আমার 3টে অগ্নিবাণ দিয়ে আমি শুরু করতে পারি। বলছি যে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা সত্যজিৎ রায়কে ভালোবাসে তারা জন্মশতবর্ষ পালন করছে। সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের একটা আমার মনে পড়ে যাচ্ছে দুটো লাইন, যায় যদি যাক প্রাণ হীরকের রাজা ভগবান। আর সভাসদরা সবাই বলছে ভগবান ভগবান ভগবান। তো এবার ভগবানকে মানে মহারাজকে খুশি করার জন্য মহারাজ যা যা পছন্দ করবে না, এটা তো খুব নিয়ম। মহারাজ যেগুলো শুনতে চায় না সেই শব্দব্রহ্মগুলোকে সভাসদের যারা আছেন, ওম বিড়লার মতো যারা আছেন, তারা তো বাদ দেবেন। ছোটোবেলায় অনির্বাণ যখন বাড়িতে কোনো ভুল করে আসতাম, মনে হয় না শুধু আমার বাবা, তোমার বাবা মাও তোমার যদি কিছু ভুল করতে বলতে তোমার জন্য আমি লজ্জিত। আজকে থেকে আমরা জানতাম না যে এটা অসংসদীয় শব্দ, অসংসদীয় শব্দ হয়ে গেল লজ্জিত। সংসদে দাঁড়িয়ে তুমি বলতে পারবে না প্রধানমন্ত্রী চুরি করলে বিজেপির যদি কেউ চুরি করে দুর্নীতিগ্রস্ত। সংসদে দাঁড়িয়ে তুমি বলতে পারবে না যে ভণ্ডামি করছো। সংসদে দাঁড়িয়ে তুমি বলতে পারবে না যে মানুষের সাথে, জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছো, প্রতারণা করেছো। সংসদে দাঁড়িয়ে তুমি বলতে পারবে না যে অসত্য কথা বলছো। সংসদে দাঁড়িয়ে তুমি বলতে পারবেন না যে এটা শকুনি বা স্বৈরাচারী সরকার। সংসদে দাঁড়িয়ে তাহলে আমরা কি বলবো? আচ্ছা, 2009 বা 2012-তে যখন সংসদে মিথ্যেবাদী বলাটা নিষিদ্ধ হয়েছিল, তখন আপনাদের এই কথাগুলো মনে হয়েছে? দেখুন, মিথ্যেবাদী শব্দটাকে যদি বলা হয় তাহলে অসত্য বলাটাকেও রাখা, যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই। না, আমার প্রশ্ন হচ্ছে 2012-তে তো মিথ্যেবাদী বলাটা নিষিদ্ধ হয়েছিল, তখন ওম বিড়লা স্পিকার ছিলেন না, বা তখন কি আপনারা বলেছিলেন যে না এটাও ঠিক হচ্ছে না? মিথ্যেবাদীটা রাজ্য মানে পশ্চিমবঙ্গের বিধানসভা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মিথ্যেবাদী শব্দটাকে ঘুরিয়ে অসত্য বলতে হয় পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে। এখানে তো অসত্য, হ্যাঁ, এইখানে অসত্য আপনারা জানা আছে যে অসত্য বলতে পারবেন। এখানে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে এখন অসত্যটাও বলতে পারবেন না, মিথ্যেবাদীও বলতে পারবেন না। আমার প্রশ্ন, তাহলে আপনি বলবেনটা কি? না, আমার প্রশ্ন হচ্ছে যে মিথ্যেবাদী বলাটা তো সংসদে নিষিদ্ধ হয়েছিল অনেকদিন আগে। তা এখন যদি অসত্য বলাটা নিষিদ্ধ হয়, আমি বলছি তাতে সমস্যাটা কোথায়? মানে আমার জিজ্ঞাসা, মানে মিথ্যেবাদী আমার জিজ্ঞাসা একজন বাঙালি হিসেবে আপনাকে, বাঙালি আপনি আমাকে মিথ্যেবাদী আর অসত্য, মিথ্যেবাদীর জায়গায়
হিসাবে অসত্য বলা যায়, কিন্তু যদি মিথ্যেবাদী আর অসত্য দুটোই না বলতে পারি, রিপাবলিক বাংলার আপনি অ্যাঙ্কার হিসাবে আমায় বলে দিন যে আর শব্দ আমার শব্দ প্রয়োগ কিভাবে। না এখানে তো সব বলতে পারেন আপনি, এখানে চাইলে আমাকেও মিথ্যাবাদী না বলতে না পারেন, কোনো অসুবিধা সংসদে নেই। দাঁড়িয়ে কিন্তু কি আমার প্রশ্ন বলবেন? না, আমার প্রশ্ন সংসদে দাঁড়িয়ে কি আমার বলবেন? প্রশ্ন, এমন কোন অসত্য আপনার জানা আছে যেটা মিথ্যে নয়? যদি জানা থাকে আমাকে একটা বলুন। না, আমার এমন কোন অসত্য যেটা মিথ্যে নয়? আমার বক্তব্য হলো যে অসত্য মিথ্যে নয়, ঠিকই তো, অসত্য মানে তো মিথ্যে। একটা শব্দ বাদ দেওয়া হয়েছিল আর একটা শব্দ অপশন ছিল, এখানে দুটো অপশনই বাদ দিয়ে দিলেন। তার মানে একটা কিন্তু বাদ দেওয়া হয়নি, এরকম অজস্র শব্দ। তার মানে রাজাকে 2009 থেকে শুরু হয়েছে। ধর্ষণ করলে ধর্ষণকারী হিসাবেও বলতে পারবেন না সংসদে দাঁড়িয়ে, তাহলে আমরা বলবোটা কি? সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারলে কি বলবো? কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, বিধানসভায় আপনারা বলতে ন্যাশনাল স্পোকসপারসন ডেরেক ওব্রায়ান পরিষ্কার বলেছে আমরা বলবো সরকারের যা পারে করে নিক। আমাদের সারা ভারতবর্ষের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও বলেছেন গতকাল যে আমাদের ওপরে এই ধরনের অসংসদীয় নীতি যেগুলো মানুষের ফ্যাসিস্ট সরকার সারা ভারতবর্ষে অবিজেপি দলগুলোর উপরে চাপিয়ে দিচ্ছে, আমরা এই শব্দগুলো যেখানে যেখানে তা আমাদের সংসদদের বক্তব্যের মধ্যে যেখানে উঠে আসার মনে হবে আমাদের সংসদরা বলবে। সে তো বলা নিয়ে কেউ, সে তো এক্সপেন্স করা যাবে তারপরে, এটা এই বলার তো কোনো অর্থ হয় না, অর্থাৎ আপনি বলবেন কিন্তু কার্যবিবরণীতে যাবে না। বললাম রাজা চাইছে না, রাজা চাইছে না, রাজা বলতে দেবে না, রাজার পছন্দের মতো শব্দ বলতে হবে। সুভাষিস বাবু, এখানকার বিধানসভাতে কি হয়? এখানে এই মুহূর্তে তো আপনাদের সদস্য নেই বিধানসভাতে, কিন্তু গত বিধানসভা পর্যন্ত ছিলেন, মানে 2021-এর আগে পর্যন্ত যা চাইতেন আপনাদের বিধায়করা বলতে পারতেন। এখানে তো মারামারি হয়, এখানে তো মুখ ফাটাফাটি করে আইসিইউতে ঢুকতে হয় এখানকার বিধানসভায়, সেখানে তো শব্দও চলে না, মারামারি চলে। আমি সেটাতে যাচ্ছি না, কিন্তু যেটা নিয়ে মূল কথা, আমার কথা হলো যে সাবস্টিটিউট তাহলে ওয়ার্ডস কিছু ওম বিড়লা সাহেবের তৈরি করে রাখা উচিত ছিল। স্বৈরাচারীর সমার্থক শব্দ কি হতে পারে, ধর্ষণের সমার্থক শব্দ কি হতে পারে। আজকে যদি দেখেন আপনি অনির্বাণ, তাহলে আপনি দেখতে পাবেন যে কটা শব্দকে নিষিদ্ধ করা হয়েছে সব কটা শব্দই সমার্থক হলো শাসকের সাথে। যদি একটা শব্দ উচ্চারিত না করতে পারে, ধরুন ধর্ষণ হয়েছে কোথায়, যেটা বলছিল আমার ভাই যে ধর্ষণ হয়েছে, তাহলে ধর্ষণের জায়গায় কি বলবে? যদি সারা ভারতে যদি গ্যাং রেপ হয় কোথাও, এটা সংসদে কোন ভাষায় কিভাবে বোঝাবে? তাহলে পরে মানে পাশাপাশি তাহলে পরে মানে সমার্থক শব্দ প্রতিশব্দ গুলোকে ওম বিড়লা সাহেবের তৈরি করে দেওয়া উচিত ছিল, এই কথাগুলো বলা যাবে। আর না হলে পার্লামেন্টে দাঁড়িয়ে থিরক রাজার মতনই ঠিক ঠিক করতে হবে, আর কোনো কথা বলা যাবে। আচ্ছা, চমক, বোকা, লুটতরাজ, গুন্ডা, বিভ্রান্ত, স্বজন পোষণ, এই শব্দগুলো আপনাদের মানে 2012 সালে ইউপিএর সময় তখন থেকে পার্লামেন্টে এই শব্দগুলো অসংসদীয় বলে বিবেচিত হয়, মানে যে কেউ বলতেই পারেন কিন্তু কার্যবিবরণী থেকে বাদ যাবে। কিন্তু তারপরেও কি আলোচনা আমার এখানেই প্রশ্ন, মানে বোকা, স্বজন পোষণ, এই শব্দগুলো যদি বন্ধ হয় তাহলে আপনি বা সমালোচনা করবেন কি করে? মানে নিজেও তো নিজের সমালোচনার পথ অনেকটা মেরে রেখেছেন। তারপরেও কিন্তু বিজেপি যারা বিরোধী দলে ছিলেন সেই সময় ইউপিএ, এই যে স্টুডিওতে বসে আপনারা এত কথা বলেন, মাঝে মাঝেই যখন বিতর্ক আসে পরিবারতন্ত্র ইত্যাদি নিয়ে, আপনারা অমিত শাহ, জয় শাহ, কৈলাস বিজয়বর্গী, অনিল বিজয়বর্গী সমস্ত নানা কথা বলেন, কিন্তু দেখুন এমন অবস্থা, মানে আপনাদের আমলে এমন ব্যবস্থা করে গেছেন যে এগুলো সবই বলবেন পার্লামেন্টে, কিন্তু স্বজন পোষণ বলতে পারবেন না, তার জন্য ওম বিড়লাকেও দায়ী করতে পারবেন না। আমি একটা কথা বলছি, তারপরেও কি ব্যবহার করেনি বিরোধীরা ইউপিএ টু এ? সেটা আপনি ব্যবহার করতে পারবেন, এক্সপান্ড হবে, কিন্তু ব্যবহার করতে হয়েছে, কারণ একটা অ্যাঙ্গারকে যদি এক্সপ্রেস করতে, একটা রাগকে যদি এক্সপ্রেস করতে, হ্যাঁ সে এক্সপান্ড হতে পারে, কিন্তু বলার জন্য অ্যাঙ্গারকে এক্সপ্রেস করার জন্য বাধা লাগাতে আপনারাও কম চেষ্টা করেন। না না না, তবে এইটা ঠিক। আচ্ছা, আপনি ধর্ষণের কথা বলছেন, বিরাট বড় ব্যাপার, আচ্ছা আমি না কথা বলি, গুন্ডা শব্দটা ব্যবহার করতে বাধা দিচ্ছেন। আমি গুন্ডার কথা না না, গুন্ডা আমি এক্সপান্ড হবে গুন্ডা করলে, কিন্তু যদি সারা ভারতবর্ষে গুন্ডাগার্দি হয়, যদি ফ্রিজ থেকে কেউ ফ্রিজে কেউ মাংস রাখলে পরে সেটা বার করে মারতে মারতে মেরে ফেলে কাউকে, ক্লাব টু ডেথ করে, তাহলে পরে এটা গুন্ডাগার্দির জায়গায় কি হবে? যখন কি ভাষা হবে? ওম বিড়লা সাহেব স্পিকার সাহেবকে ঠিক করে দেওয়া উচিত ছিল। স্পিকার সাহেব কি করে বলবেন এটা? স্পিকার সাহেব যখন স্পিকার সাহেব আমি এটা করবেন না প্লিজ, তার কারণ আমার এখানে অন্য প্রশ্ন আছে। সুভাষিস বাবু, আপনার বোধহয় গুলিয়ে যাচ্ছে, গুন্ডা শব্দটা এই সময় নয়, 2012 থেকে নিষিদ্ধ। হ্যাঁ নিষিদ্ধ, কিন্তু তারপরেও কিন্তু যে কটা নিষিদ্ধ ইউপিএ 1 এ ইউপিএ 2 এতে হয়েছিল প্রত্যেক কটা ইউজড হয়েছে এবং ম্যাসিভলি ইউজড হয়েছে, এক্সপান্ড হয়েছে। তার মানে কি? তার মানে কিন্তু সেই সময়ই ছিল যে এক্সপান্ড করা হয়েছিল, কার্যবিবরণীতে তোলা হয়নি। অথবা আপনাদের ধারণা ছিল যে তারপরেও আরেকটা গান্ধী পরিবারের শাসনই ছিল? না না না, কখনো
কখনো নয়, কারণ শাসক আসলে পরে শাসকের একটা নিশ্চিতভাবে দাঁত নখ বেরোবে, কিন্তু এই বিগত শাসকের মধ্যে কোনো সময় এরকম দেখা যায়নি যে বিগত শাসক মানুষকে বলতে দিচ্ছে না। কিন্তু এই শাসক যেন আমি জানি না এমন কোনো শাসক দেখা গেছে কিনা যে শাসক এটা হিসেব করতে পেরেছিলেন যে আমার মতো বিরোধী আসলে বসতে হবে। আসবো মৃত্যুঞ্জয় বাবু, তাপস সিনহার কাছে যাবো। তাপস বাবু, এ রাজ্যের বিধানসভা মানে রাজ্যে রাজ্যে বিধানসভা বা আইনসভা, শুধু এ রাজ্য না, কিভাবে চলে? আমি দেখছি যে বিরোধীরা সার্বিকভাবে মানে সবাই মিলে জোটবদ্ধভাবে বাম, তৃণমূল, কংগ্রেস সবাই খুব কথা বলছেন এই লোকসভা স্পিকারের নতুন তালিকা নিয়ে শব্দের, যেগুলো অসংসদীয় বলে বিবেচিত হবে। মানে কেউ বলতেই পারেন কিন্তু কার্যবিবরণীতে লেখা হবে না। এ রাজ্যের বিধানসভায় যা বলতে চান আপনারা সব বলতে পারেন, বলা যায়? হ্যাঁ অনির্বাণ, দেখো যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এখানে করছো, এটা সকলের মনে রাখা দরকার। আজকে যে শাসক কালকে সে বিরোধী হতে পারে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিব্যক্তির বিবর্তনবাদের ইতিহাস থেকে শব্দ তৈরি হয়ে হয়ে আসছে, কিন্তু সেই শব্দগুলো কে কোথায় আমরা প্রয়োগ করব সেটা একজন সভ্য মানুষকে ঠিক করতে হয়। জন্মানোর পরে যখন আমরা বড় হতে থাকি, ধীরে ধীরে একটার পর একটা শব্দের সঙ্গে আমাদের পরিচয় হয়, মা বাবা, হ্যাঁ, ও আ এসবের সঙ্গে হয়। কিন্তু আমাদের ভাবতে হবে যে বিধানসভা বা লোকসভাতে এই সংসদের মধ্যে কারা যাচ্ছেন, সেই নির্বাচিত প্রতিনিধিরা কোন শব্দ প্রয়োগ করবেন তার উপরে কি আস্থা আমরা রাখতে পারি না? হ্যাঁ, যদি কোনো কুশব্দ, অসংসদীয় শব্দ কেউ কোথাও ব্যবহার করে থাকেন, সেটা বিধানসভা বা লোকসভার যে বিবরণী আছে সেখান থেকে বাদ দেওয়ার সুযোগ আছে। আর এই রাজ্যের কথা বলতে গেলে 11 সালের পর থেকে, একটু আগে কংগ্রেসের মুখপাত্র বলেছেন যে দেখেছেন যে গৌরাঙ্গ চ্যাটার্জি থেকে দেবলীনা হেমব্রম, এখানে কথা বলতে গেলে রক্তাক্ত হতে হয়, হাসপাতালের আইসিইউতে যেতে হয়। এখানে শুধু শব্দ নয়, কোনো মিটিং এ দাঁড়িয়ে যদি কেউ কোনো প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকে, তাকেও গ্রেপ্তার করা হয়, তার গায়ে মাওবাদী তকমা দিয়ে দেওয়া হয়। কিন্তু পার্লামেন্টে আজকে যে শব্দ বন্ধ নিয়ে ভারতে করেছে বলে তখন আমরা বিরোধিতা করেছি, আজকে এনডিএ সরকারকে, বিজেপি সরকারকে সেটা করতে হবে, ওম বিড়লাকে সেটা করতে হবে, এরকম কোনো মানও নেই। নাটক শব্দটা ব্যবহার না করে কথা বলা যাবে, মিথ্যা কথাটা বলা যাবে না। যে শব্দের তালিকাটা এখানে দেখানো হচ্ছে বা পাবলিশ করা হয়েছে, আমি জানি না এতে শাসক দলের ক্ষতি কোথায়। কারণ শাসক দলের বিধানসভার রুল অনুযায়ী কেউ যদি শৃঙ্খলা ভঙ্গ করে তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়ার মতো রীতি আছে। তো সেই জায়গায় দিয়ে একটা শব্দ নিয়ে ভয় খাওয়ার কি আছে? তা বিরোধীদের কণ্ঠস্বর শুধু নয়, আজকে যে বিরোধী কালকে সে শাসক হতে পারে। ফলে স্বাভাবিকভাবে সমস্ত রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, আমরাও 34 বছর এই রাজ্যে আমরা শাসন ক্ষমতায় ছিলাম, আজকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি গোটা রাজ্যে। হ্যাঁ, বিধানসভায় আমাদের কোনো প্রতিনিধি নেই, কিন্তু রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষে কোথাও এরকম যদি হয়, শব্দের উপরে দেশে কত রকমের ইস্যু আছে, এই মুহূর্তে মূল সমস্যাগুলো আজকে শ্রীলঙ্কা জ্বলছে, ভারতবর্ষের একটার পর একটা রাজ্য অর্থনৈতিক সংকটে দেউলিয়া হতে চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে বেকারি, মূল্যবৃদ্ধি, কৃষকের সমস্যা, রাজ্যের প্রায় 17টা রাজ্য বন্যা প্লাবিত হয়েছে। সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার দৃষ্টি না ঘুরিয়ে আজকে শব্দ তালিকা প্রকাশ করে সমস্ত টেলিভিশন চ্যানেলের আলোচনার বিষয়গুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, মূল সমস্যা থেকে দৃষ্টিভঙ্গিগুলো ঘোরানোর জন্য। তাপসবাবু, বুঝতে পারছি, তবে আমার মনে হয় তাপসবাবু একটা বিষয় আপনি আপনার মানে আমি জানি না আপনার মত সেক্ষেত্রে কোন দিকে ছিল, কিন্তু একটা বিষয় বোধহয় আপনি আজকে বা আপনারা সবাই আজকে আপনাদের তৎকালীন দলীয় নেতৃত্বকে, বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাতেই পারেন যে তারা সোমনাথ চট্টোপাধ্যায়কে স্পিকার করবার দাবিটি মেনে নিয়েছিলেন, এবং স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় কোনো শব্দ সংসদের অভিধান থেকে নতুন করে বাদ দিয়েছিলেন অসংসদীয় বলে আমার জানা নেই। মানে তার তিনি যতদিন স্পিকার ছিলেন 2004 থেকে 9 এমনটা ঘটেছিল বলে আমার জানা নেই। স্পিকারকে মেনে নিয়েছিল মৃত্যুঞ্জয়, মানে দল থেকে তো বহিষ্কার করেছে না, সেটা তো পরে, সেটা লাস্ট টার্মে, কিন্তু প্রথমে তো দল মেনেছিল বলে স্পিকার হয়েছিলেন। কিন্তু মৃত্যুঞ্জয় বাবু, আমি আপনার কাছে আবারও একবার আসবো, এই রাজ্যের বিধানসভা নিয়ে যা প্রশ্ন রয়েছে তার আগে একটু কেয়ার কাছে আসি। কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে জয়েন করেছেন। কেয়া, শুভেন্দু অধিকারীও আজকে বলছিলেন এই রাজ্যে তো অনেক কিছু বলা যায় না, এই রাজ্যেও বললে বাদ দিয়ে দেওয়া হয়। অগ্নিমিত্রা পলেরও একটা বক্তব্য আমি পেয়েছি, আমি সেটাও শোনাবো, কিন্তু তার আগে আমার প্রশ্ন, সত্যি কি দল হিসেবে বিজেপি
এটা স্পিকারের সিদ্ধান্ত, কেউ এটার সমালোচনা করতে পারে না, এটা নিয়ে কিছু বলারও নেই। কিন্তু দল হিসেবে বিজেপিকে এটা মনে করে না? এই দেখুন না, 2012 সালে সুভাষিস বাবুদের বানানো নিয়মকানুন, এই যে সেই সময় ওনারা শাসক দলে ছিলেন, গুন্ডা স্বজন পোষণ, এখন নিজেদেরই হাত নিষ্পিস করছে, মুখ নিষ্পিস করছে, বলতে পারছেন না, বলতে চান। একদিন আপনাদের এরকম হবে না তো? আপনারা যে এত সব নিয়মকানুন বানিয়ে রাখছেন শব্দ নিয়ে। প্রথমেই বলি, আমার আগের বক্তা তাপসদা ছিলেন বামেদের তরফে, তাপসদাকে বলি যে কেউ ভয় খাবে না, আপনি বরং একটু জল খান। অনেকক্ষণ লম্বা একটা রাজনৈতিক চমৎকার বক্তব্য রাখলেন। অনির্বাণ, এই কথাটা সত্যি এই শোতে অন্তত আমি সত্যি বলতে ইচ্ছা করছে না, কারণ আমি জানি আপনি অত্যন্ত পড়াশোনা করে বসেন যে কোনো অনুষ্ঠানে, অত্যন্ত মানে পণ্ডিত সাংবাদিক আপনি। 1959 সাল থেকে যে প্র্যাকটিস চলে আসছে এবং প্রতি বছরই এই যেগুলো ব্যান নয়, যেগুলো এক্সপাঞ্জ অর্থাৎ রেকর্ডে যেগুলো তোলা হবে না, সেই শব্দের তালিকা প্রতিটা বছরই বেরোয়, প্রতি সরকারই বার করে। তো এবছর তাহলে এটা নিয়ে কেন এত হচ্ছে? যে তাপসদা বললেন ইস্যু, তাপসদাকে আমি মনে করে দিতে চাই, ইস্যুটা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার বা এনডিএ সরকার করেনি, ইস্যুটা করছেন আপনারা। অর্থাৎ শুনে নিন, আরে তাপসদা আপনি, আমি তো আপনাকে জায়গা দিলাম কথা বলতে, একটু শুনে নিন না। এত অসহনশীল হলে হবে দাদা? শুনুন, আমরা বিরোধিতা করেছি। শুনুন না তাপসদা, আমি কি বলছি একটু শুনুন। স্টেটমেন্টটা দেখবেন তাপসদা আপনি কি, আমি কি বলছি আপনি কথাটা শুনুন। ইস্যুটা বিরোধীরাই তো করছেন। সত্যি কথা, এখন দেশে অনেকভাবে অনেক রকম ইস্যু আছে। একটা ইস্যু বিরোধীরা খাড়া করলো, অগ্নিপথ চরম ব্যর্থ হয়ে গেল তাদের, যেভাবে দেশ অশান্তি ছড়ানোর চেষ্টা করেছিল বিরোধীরা। তারপরে তারা কি করলেন? এই কিছুদিন আগে আমরা দেখলাম সংসদ ভবনে যে প্রতিস্থাপিত হয়েছে যে অশোক স্তম্ভের সিংহ, সেটার দাঁত আছে, দাঁত থাকলে কত বড়, কত সেন্টিমিটার বড়, কত ইঞ্চি বড়, কত মোটা, এটা নিয়ে তারা বিরোধী একটা ইস্যু খাড়া করলেন। আর এখন নতুন করে এই ইস্যু, এবং তারপরে কি একটা ইস্যু সেটা নিয়ে আমি জানি না কেন, আমি জানি না কংগ্রেসের মুখপাত্র ইতিমধ্যেই বলেছেন কিনা যে সংসদ চত্বরে ধর্ণা করা যাবে না ইত্যাদি ইত্যাদি। তো তারপরে তো আমার মনে হয় সেটা তুলবেন না, তার কারণ এই একই মানে নিদান দেওয়া হয়েছিল ইউপিএ সরকারের সময়। তো এগুলো নতুন কিছু নয়, বরং আমার মনে হয় যে কয়েকটা কথা, আপনি যেটা কথাগুলো বললেন, আমি আপনাকে কয়েকটা কথা বলি। আলিবাবা 40 চোর, বদমাশটা আপনি বলেছেন, আমি বি অব্দি, আপনি বি যখন বলেছেন আমি আবার বলে দিয়েছি ড্যাকয়েট অর্থাৎ ডাকাত। তারপরে ডাবল মাইন্ডেড, ডবল টক, ডাউন ট্রডেন, যারা অর্থাৎ সমাজে নিচু তলার যারা রয়েছেন, এই কথাগুলো উচ্চারণ করা যাবে না। এটা এনডিএ সরকারের সময় নয়, এটা ইউপিএ সরকারের সময়। তো এই সরকার এই শব্দগুলি কেন? আরে তাপস বাবু, আমি তো আপনাকে এখনো বলিনি, আমি তো এখনো আপনার অবধি পৌঁছয়নি, আপনি এত উত্তর দিচ্ছেন কেন? কংগ্রেসকে বলছি আপনারা তো গায়ে লাগছে কেন? সেই দোস্তি দোস্তি হাম নেই তোড়েঙ্গে, এই অবস্থা নাকি? আমাকে বলতে দিন, আপনি যদি আমাকে না বলতে দেন আপনাকে আমি বলতে দেবো না, স্বাভাবিক। অশোক স্তম্ভের আকৃতি বদলাতে হবে, অশোক স্তম্ভের আকৃতি বদলায়নি, সেটা আপনার জ্ঞানের অভাব, আপনি বলছেন, আপনার ইস্যুর অভাব, আপনি বলছেন, আপনার ইস্যুর অভাব আপনি বলছেন। আজকে কথা আসি, অশোক স্তম্ভ অন্যদিন, অশোক স্তম্ভ করেছি আমরা বিতর্ক, প্লিজ কমপ্লিট করুন। তাপস বাবু আসবো আপনার কাছে। আরে শুনে নিন তাপস বাবু, কমিউনিস্ট কথাটা পর্যন্ত ইউপিএ সরকার বলতে দেয়নি, এটা আপনার লজ্জা করা উচিত, আপনার প্রতিবাদ জানানো উচিত, আর আপনি এখানে সমর্থন করছেন। আরে কমিউনিস্ট কথাটাও তো আপনাদের বলতে দেওয়া বারণ ছিল, সেটা নিয়ে বলুন। আরে আমি ওইটা নিয়ে একটা আলোচনা করুন, কি করেছেন? আরে কোন কালে কি ঘি খেয়েছেন ভুলে যান না, কালে কি ঘি খেয়েছেন ভুলে যান। আপনি একটু পরে এসেছেন কি? তবে প্লিজ সবাই সময় বলুন কি আপনি একটু পরে এসেছেন। আমার একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে আসলে বিরোধীরা কোনো শব্দ খুঁজে না পেয়ে কি শব্দ নিয়ে পড়েছেন? আমার আরেকটা প্রশ্ন ছিল যে সংসদের বাইরে যা করার কথা সেটা সংসদের ভিতরে করার প্রয়োজন কি? মানে ধর্ণা দেবেন তো রাস্তায় বসলে, তার জন্য সংসদে আসার কি দরকার? সংসদে তো ধর্ণা দেওয়ার জায়গা নয়। আপনি কি এটাতে একমত যে বিরোধীরা অন্য, আমি আসবো তাপস বাবু প্লিজ, আমি কি আগে বলতে বলেছি, আপনারা কিভাবে দেখছেন এটাকে? বিরোধীদের হাতে অস্ত্র নেই বলে দেখছেন, আর নাকি আপনারা সত্যি সত্যি বিরোধীদের কণ্ঠরোধ করতে চান? কোনটাকে? না, কোনো বিরোধীদের কণ্ঠরোধ কি, কণ্ঠরোধের কথা তো আমার এক্ষুনি মনে পড়ছে যে যখন শুভেন্দুবাবুর কথা উঠলই, আপনি যখন বললেন, আপনার মনে আছে যে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে আমাদের রাজ্যে 8 জন পুড়ে মারা গেলেন বকটুইতে, সেটা নিয়ে প্রশ্ন তোলায়, সেটা নিয়ে যখন প্রসঙ্গ উত্থাপন করায়
টানতে টানতে হিঁচড়তে হিঁচড়তে আমাদের মাননীয় বিরোধী দলনেতা সহ আমাদের বিধায়কদের যেভাবে তাদের সাসপেন্ড করা হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, কণ্ঠরোধের কথা বলছেন। দেখুন, আমাদের দেশে বিরোধিতা করা, ধর্ণা দেওয়া, এগুলো সব গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেগুলোকে সংসদ কক্ষে বসেই করতে হবে। আপনার যদি এতই যদি কোনো বিষয় বিরোধিতা করা থাকে, প্রপার ইস্যু নিয়ে সে তথ্য সত্য তুলে দিন না, সেই তথ্য তুলে দিন না। আমি আপনার এখানে ল্যাঙ্গুয়েজ টিচার নই, ল্যাঙ্গুয়েজ টিচারের ডিকশনারি দেখে নিন, একটা ডিকশনারি দেখে নিন। আরে আপনারা তো কি অদ্ভুত, আমাকে বলুন না, কমিউনিস্টের প্রতিশব্দ কি হবে? কমিউনিস্টের প্রতিশব্দ আপনি আমাকে বলে দিন, লুটেরা। কে দেবে? আমার একটা বক্তব্য বলার আছে। আমি নির্দিষ্টভাবে একটা জিনিসে সবাইকে অনুরোধ করছি, আমরা স্পিকারের চেয়ারের জন্য কোনো অমর্যাদা না করি। ওম বিড়লা হন, বিমান বন্দ্যোপাধ্যায় হন, স্পিকার, ব্যক্তি স্পিকার কিন্তু আমাদের লক্ষ্য নন। আমরা নীতি নিয়ে কথা বলছি, তো ফলে আলোচনাটা নীতির মধ্যে রাখুন প্লিজ। কাউকে নাম ধরে সমালোচনা করবেন না, স্পিকার পদে তো নয়। স্পিকার এবং বিচারপতির মধ্যে কোনো তফাৎ নেই প্লিজ। চেয়ারে বসে যদি সেখানে পলিটিক্যালাইজ করে কিছু, তখন আমরা কিন্তু বলি এটা কিন্তু এটা একটা প্রতিবাদের ভাষা। স্পিকারকেও যদি ঠিক থাকতে হয়, তাহলে এখানে যদি আমরা আলোচনা না করি বা স্পিকার সম্পর্কে, বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা করি, তো সত্যি সত্যি আপনাদের হাতে শব্দ নেই বলি কি আপনারা শব্দ নিয়ে পড়েছেন? আচ্ছা, আমি একটা কথা বলি, শব্দের থেকেও ভয়ঙ্কর ঘটনা আছে, সেটা অঙ্গভঙ্গি। স্মৃতি ইরানি যখন গ্যাসের দাম বেড়েছিল, তখন মনমোহন সিং এর দিকে চুরি দেখিয়েছিল। এটা শব্দের থেকেও ভয়ঙ্কর একটা জেস্চার, যেটা সংসদীয় গণতন্ত্রে অত্যন্ত দুঃখজনক। মনমোহন সিং এর মতন একজন মানুষকে এবং প্রধানমন্ত্রীকে দেশের, তাকে এই ধরনের অঙ্গভঙ্গি, এটা কি মনে করেন আপনি শব্দের থেকে ভয়ঙ্কর? রাজ্যের বিধানসভায় জেস্চার পশ্চার নিয়ে কিছু অভিজ্ঞতা অবশ্য তন্ময় বাবু, তাপস বাবুদেরও আছে। তাপস বাবু, আপনাদেরও তো কিছু অভিজ্ঞতা আছে বোধহয় রাজ্য বিধানসভায় জেস্চার নিয়ে। আমি তারপর মৃত্যুঞ্জয় বাবুর কাছে আসবো, সেই অভিজ্ঞতাগুলো কেমন? এখন শব্দ থেকে জেস্চারে এসছে, আমি দেখছি আলোচনাটা, বিতর্কটা কত দূর যায়, কোন দিকে যায়। রাজ্য বিধানসভায় শুধু নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে কি করেছিলেন সেটা সবার জানা, এবং বিধানসভা মুখ্যমন্ত্রী কিভাবে ভাঙচুর করেছিলেন। আজকে কথা বলতে দেওয়া হয় না, বিধানসভার ভেতরে কথা বলতে দেওয়া হয় না। আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কিভাবে বিধানসভা ভাঙচুর করা হয়েছিল, আর্কাইভ থেকে সেই ভিডিওটা নিশ্চয়ই দেখানো যাবে অনেকবার, এটা সবাই আমরা জানি। তা সেই জায়গায় দাঁড়িয়ে যখনই কেউ কোনো কথা বলতে যায়, তাদের কণ্ঠরোধ করা হয় এবং তাদেরকে শুধু শারীরিকভাবে আক্রমণ করা হয়। একটা ছোট্ট প্রশ্ন তাপস বাবু, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। বেশ, তাপস বাবু, ইউপিএ 2 করেছে বলে এনডিএ করবে, ইউপিএ 2 তে 2012 সালে হয়েছে বলে আজকে কিন্তু আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন, তাপস বাবু, আপনি আমার প্রশ্নটা শুনুন, তারপর 30 সেকেন্ডে উত্তর দিতে পারবেন। আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন। আমরা দেখেছি বারবার বামপন্থীরা, সার্বিকভাবে আমি নির্দিষ্ট করে আপনাদের দলের কথা বলতে পারি, সিপিআইএম বলেন, দুটো ধরনের আন্দোলনের পথ আছে। একটা সংসদীয় আন্দোলন, সংসদের ভিতরে, আর একটা সংসদের বহির্ভূত, সংসদের বাইরে। আমার প্রশ্ন, সংসদের বাইরের আন্দোলনকে ভিতরে এনে ফেলার প্রয়োজনটা কোথায়? যদি তাই হয়, তাহলে ভিতর আর বাহিরটা আদৌ থাকে কিনা, নাকি ভিতর বাহির সর্বত্রই ওই একই ধর্ণা, একই স্লোগান সব বিরাজ করবে? কোথাও তো একটা তফাৎ থাকবে। রাস্তার আন্দোলন আর সংসদের আন্দোলনের ভিতরে, সংসদ থেকে আন্দোলন করার, প্রতিবাদ করার জায়গা। 30 সেকেন্ড উত্তর দেবেন প্লিজ। হ্যাঁ, সংসদে যারা নির্বাচিত হয়ে যাচ্ছে, জনগণের কণ্ঠ হিসেবে যাচ্ছেন, মানুষের দাবি দাওয়াগুলো সংসদের ভেতরে উত্থাপন করবার জন্য সেখানে আন্দোলন। সংসদ চত্বরে যদি সাংসদরা ধর্ণা দেয়, সেখানে অপরাধ নেই। দেশবাসীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে এই ইস্যুটাতে আমরা লড়াই করছি, আমি এই প্রসঙ্গে অনেকবার তোমাকে স্মরণ করে দিতে চাই, ভগৎ সিং এর জেল নোটবুক, তুমিও পড়েছো, আমিও পড়েছি। ভগৎ সিং সংসদের ভেতরে বোম ছুড়েছিলেন, কাউকে মারার জন্য নয়, দেশবাসীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করানোর জন্য, ঘুমন্ত দেশবাসীকে জাগানোর জন্য। আর সেই জায়গায় যারা নির্বাচিত হয়ে, তাপস বাবু, ফর ইওর ইনফরমেশন, সেই ভগৎ সিংকে আজকে পাঞ্জাবের একজন সাংসদ বলছেন সন্ত্রাসবাদী, আর সেই একই সাংসদ ভিন্দ্রানওয়ালে, জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে সম্পর্কে নীরব থাকছেন। তিনি বলছেন যে পার্লামেন্টের ভিতরে যে বোম ছুটতে পারে সে সন্ত্রাসবাদী ছাড়া কি? এই তো আমাদের সাংসদদের কোয়ালিটি এসে দাঁড়িয়েছে। তাদের মুখ দিয়ে কি ভাষা বেরোয় এবং বেরোতে পারে তার সম্পর্কে আমরাও কিছুটা অবহিত মানুষ হিসেবে। আমি আসছি, ভাষার অধিকার নিয়ে কথা বলতে আসছি, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। অর্থাৎ যা এ রাজ্যে অপরাধ, তা কি করে অন্য রাজ্যে অথবা কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে অধিকার হতে পারে? আচ্ছা, এই রাজ্যে যদি বিধানসভার ভিতরে
যা যা লোকসভার ভিতরে বিরোধীরা করে থাকেন সেগুলো করতে চান রাজ্যের বিরোধীরা, কি হয়? সাম্প্রতিক সময় একটা সাসপেনশন বিতর্ক আমরা দেখেছি। সার্বিকভাবে সব কিছু নিয়ে আমরা প্রশ্ন রেখেছিলাম সব রাজনৈতিক দলের কাছে, শুনে নি তারা কে কি বললেন। স্পিকার সাহেব, অ্যাকচুয়ালি এটা স্পিকারের পারভিউ যে কোন শব্দগুলো ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না। স্পিকার যতই লাগাম লাগান না কেন, যতক্ষণ না পর্যন্ত সাংসদরা নিজেদের সম্মান এবং গরিমা বুঝবেন ততক্ষণ পর্যন্ত এই শব্দের অপব্যবহার বন্ধ হবে না। এটাই হচ্ছে বিজেপির কালচার বা মোদিজির কালচার। যখন উনি মুখ্যমন্ত্রী থাকেন যাতে ওনার বিরুদ্ধে কিছু শব্দ ব্যবহার করা না যায় তার বন্দোবস্ত করেছিলেন। এখানেও প্রধানমন্ত্রী হওয়ার পরে যাতে বিরোধী সংসদ সদস্যরা ওনার বিরুদ্ধে কিছু শব্দ ব্যবহার করতে না পারে তার জন্যই এটা চাপ দিয়ে সেক্রেটারিয়েটকে বা পার্লামেন্টের স্পিকারকে দিয়ে করানো হয়। एक तो 1500 लफ्ज को हटा दिया, बोलने का इजाज़त बंद कर दिए जा रहे हैं। फिर कहते कि धरना प्रदर्शन नहीं होंगे। सदन के अंदर कौन सा बात किस ढंग से करना चाहिए वो भी ये तय कर देगा। मकसद तो है कुछ सरकार की, लेकिन ये जानबूझकर ये सुनियोजित तरीके से ये सारे विवाद तय किया जाते हैं। আমার দারুণ লাগছিল শুনতে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। এই শহরে কিঞ্চিত বেশি মিটিং মিছিল হয় বলে বিধানচন্দ্র রায় শহরে এই রাজ্যের শিল্পায়নের জন্য গিয়েছিলেন জওহরলাল নেহরুর কাছে। তিনি কলকাতাকে মিছিল নগরী বলে বিদ্রূপ করেছিলেন। পরবর্তীকালে অনেক শিল্পপতিও সেই বিদ্রুপের সুযোগ নিয়ে এখানকার ইনভেস্টমেন্ট এড়িয়েছেন। শব্দ নিয়ে কথা হচ্ছে, শব্দের প্রয়োগ নিয়ে কথা হচ্ছে। আমি মৃত্যুঞ্জয়বাবু আপনার কাছে আসি। প্রশ্ন ছিল রাজ্যের বিধানসভাতে যা অপরাধ তা আইনসভাতে, লোকসভাতে বা রাজ্যসভাতে, অন্য রাজ্যের আইনসভাতে কি করে অধিকার বলে পরিগণিত হতে পারে? আপনারা সত্যি সত্যি কি আইনসভাতে আইন তৈরির কাজ করতে যান নাকি সহজে দৃষ্টি আকর্ষণ করতে চান? দেখুন, আপনি বিধানসভাতে 2011 থেকে মমতা ব্যানার্জি বিরোধীদের প্রশ্নের উত্তর দেয়নি বা আমাদের যারা মন্ত্রী আছে যাদের ডিপার্টমেন্টের প্রশ্নগুলো হয়েছে তারা উত্তর দেয়নি, এরকম আপনি পাবেন না। 2014 থেকে 2022 সাংসদের নথি খুঁজে আপনি একটা দেখান যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিরোধীদের কোনো প্রশ্নের উত্তর দিয়েছে। বিধানসভাতে আপনাদের আমি বলিনি সো-কল্ড গণতন্ত্রের একটা নমুনা আপনি বলবেন। আমি বিধানসভারই বর্তমান একজন সদস্যার বক্তব্য শুনিনি, অগ্নিমিত্রা পল বিজেপি বিধায়ক, শুনুন কি বলছেন। কিন্তু আজকে আমাদের বাংলার বিধানসভায় যখন আমি এই কথাটা বলি যে আগে আপনারা সততার প্রতীক লিখতেন, এখন দুর্নীতির প্রতীক লিখতে ভুলবেন না, তখন মাননীয় অধ্যক্ষ মহাশয় সেটাকে এক্সপাঞ্জ করে দেন। সততার প্রতীক বলতেন, এখন দুর্নীতির প্রতীক বলছি বা লিখতে ভুলবেন না বা বলবেন না, এটা এক্সপাঞ্জ হয়। আমার যতদূর জানা আছে কোন বিষয় পুরো সেন্টেন্স পুরো বক্তব্যটা আমি শুনিনি অগ্নিমিত্রা পালের। অগ্নিমিত্রা পাল কি বলছে তার উত্তর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল দেবে না। কিন্তু একটা কথা বলতে পারি যে দুর্নীতি শব্দটা আমার যতটা জানা আছে, আমি ভুল হতে পারি আপনি কারেকশন করে দেবেন, যে দুর্নীতি শব্দটা পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে মানে বাদ যায়নি, ইউজ করতে পারে বিধায়করা পশ্চিমবঙ্গের বিধানসভা। সেই কারণে তো আমার তৃতীয় অগ্নিবাণ ছিল যে বলে কয়ে বাদ দেওয়া ভালো নাকি যেমন খুশি তেমন বাদ দেওয়া, যেমন খুশি বাদ দেওয়া। আপনি বলুন তো, সংসদের স্পিকার বলছেন এইগুলো বলবেন না, বললে পরে নথিবদ্ধ হবে না, আর এখানে কিছুই বলছেন না আপনারা, কিন্তু যখন যেমন ইচ্ছে বাদ দিয়ে দিচ্ছেন। সমস্ত বিরোধীরা বলছে কৃষি বিল নিয়ে আলোচনা হোক, আলোচনা হচ্ছে না। সংসদে দাঁড়িয়ে তৃণমূল ভালো একটা প্রসঙ্গ তুলে, আচ্ছা মৃত্যুঞ্জয় বাবু খুব ভালো একটা দারুণ একটা প্রসঙ্গ তুলেছেন, ভালো হলো আপনি প্রসঙ্গটা তুলে বলে। আপনার কাছে আমার প্রশ্ন, আচ্ছা কৃষি বিলটা কেন বাতিল, মানে কৃষি আইনটা, বিল তো ছিল না, আইন হয়ে গেছিল, না বলছি ওটা কেন বাতিল হলো বলুন তো? মানে আপনাদের সংসদীয় আন্দোলনের জন্য, সংসদে আপনাদের ধর্ণা, আপনাদের শব্দ এসবের জন্য? 650টা কৃষক মারা গেল। আমি জিজ্ঞাসা করছিলাম কাদের জন্য কৃষক মারা গেল? আন্দোলনের জন্য তো, মানে রাস্তার আন্দোলনের জন্য। তাহলে রাস্তার আন্দোলনকে সংসদে নিয়ে ফেললে বাড়তি কিছু হয় না? রাস্তায় যারা আন্দোলন করছেন তারা ওটা বুঝে নিতে পারে। সংসদে আলোচনা হবে না, সংসদে তো আমাদের পার্শ্ববর্তী দেশের বিষয়ে আলোচনা হয়, নিশ্চিতভাবে হবে। তাহলে আপনাদের ধর্ণায় আইনটা প্রত্যাহার হয়নি তো? কি এই ধরনের কোনো কথার মানে আছে? আপনি কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, আপনি সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা, অবশ্যই আলোচনা হবে, আমি বলছি ধর্ণা হবে। আচ্ছা তৃণমূল, আমি বলছি তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস দুটো দল বলেছে চীন নিয়ে আলোচনা হোক সংসদে, আলোচনা হচ্ছে না।
তার মানে আমাদের বক্তব্য যে সংসদে আলোচনা করতে পারবে না, তোমরা আমাদের যত অপ্রিয় প্রশ্ন হোক তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এখানে বসে পশ্চিমবাংলার বুকে তোমরা করতে পারো। প্রধানমন্ত্রীকে 8 বছরে একটা রাজ্যের বিরোধীরা সাম্প্রতিক সময়ে মৃত্যুঞ্জয়ের পরিপ্রেক্ষিতে আমার একটা আপনারা সংসদ নিয়ে বলছেন, নিশ্চিতভাবে তার উত্তর কে দেবেন, কারণ সংসদ ওরা মানে ও শাসক দল ওনারা ওখানে পরিচালনা করেন। আমার প্রশ্ন এই রাজ্যের বিধানসভা নিয়ে নিশ্চিতভাবে আপনি এটা উত্তর দিতে পারবেন। এই রাজ্যে সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের বিরোধীরা বিধানসভাতে আলোচনা চেয়েছিলেন, আপনারা করতে দিয়েছেন? আমরা আলোচনা করব, আমাদের আলোচনা করতে নিশ্চয়ই করব। করতে দেননি তো? কেন কে আর কবে করবে? অধিবেশন হবে, আমরা কোনো বিষয়ে আলোচনা শেষ হয়ে গেল, পালিয়ে যায় না। এইবার দেখুন অধিবেশনটা শেষ হয়ে গেল তো, কবে করবেন? কে নিয়ে আলোচনা হচ্ছে, কে করতে দিয়েছেন? আমার একটাই দুঃখ লাগছে, কে আদি বলবে, কে আদি যে আপনি আচরি ধর্ম অন্যরে শেখাও। তুমি যখন পার্লামেন্টে অনেক কিছু তুমি অনিয়মের কথা বলো। আমি একটা কথা বলিনি, তারপরে কে আদি বলুক। আমার একটা কথা হলো যে আমার খুব ভয় লাগছে, কষ্ট হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কোন ভাষায় কথা বলবে। এইটা এক্স্যাক্টলি কে উত্তর দেবেন প্লিজ? না, এবার প্রথম কথা বলি যে উনি বললেন যে এই বিধানসভায় সব বিষয় নিয়ে আলোচনা হয়, সব বিষয়ে উত্তর দেওয়া হয়, ভুল। আপনি শিক্ষার দুর্নীতি নিয়ে প্রসঙ্গ তুলেন। আমার মনে পড়ছে গত বছর যখন ভোটের পরে, যখন প্রথমবার নতুন সরকারের যখন প্রথম অধিবেশন বসবে, তখন বলা হয়েছিল যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে আলোচনা করা যাবে না, এবং সেই আলোচনা করা হয়নি। কেন? দেশে কথা নিয়ে এত চিন্তিত তৃণমূল, রাজ্যে যে এতগুলি মানুষ মারা গেলেন সেটা নিয়ে আলোচনা কেন করা যাবে না? আর দ্বিতীয় কথা বলি, যেটা তৃণমূলের এক সেকেন্ড আপনি বলেছেন, আরে বলুন না, আপনারা তো সুপ্রিম কোর্টে গেছিলেন, আপনারা সুপ্রিম কোর্ট গেছেন সেটা থামাতে। না, আপনারা কেন সুপ্রিম কোর্টে গেছেন? আরে সিবিআই তদন্ত হলে করা যাবে না? সিবিআই তদন্ত হলে আমরা রাজ্যে আমাদের বিধায়করা সেটা নিয়ে আলোচনা করতে পারবে না। এত ভয় কিসের? ভয়টা কাকে? আর কিসের ভয়? না, ভয় কেন পাবে? আমরা ভয় পাওয়ার, বিজেপি প্রতিনিধি দল এলে কি এ রাজ্যে আলোচনা করা যায় না? প্রতিনিধি দল তো সিবিআই এর চেয়ে বড়। সিবিআই একদিকে সিবিআই হচ্ছে, আরেকদিকে আমি বুঝতে পারলাম না, আমার দুটো প্রতিনিধি দল সিবিআই কে ঠিক করে দিচ্ছে। না, এই কথা না, আমি আমার আসল কথার উত্তর চাই। আমি আমার প্রশ্ন আসবো সুভাষিস বাবু, সিবিআই হোক, আদালতের নির্দেশে, বিজেপি প্রতিনিধি দলের নির্দেশে তো সিবিআই আসেনি, এসছে আদালতের নির্দেশে। আমার প্রশ্ন, আলোচনা করতে আপত্তি কোথায় ছিল? না, বিজেপি দুর্নীতি নিয়ে আলোচনা করতে আপত্তি কোথায় ছিল? প্রতিনিধি দল ঠিক করে দিচ্ছে সিবিআই কোন পদে তদন্ত করবে। আলোচনা হোক না, যে বিষয়, আরে দুর্নীতি, আপনারা সব কিছু নিয়ে দুর্নীতি করছেন, প্রত্যেক আকাশ থেকে মাটির নিচে অবধি বিজেপির দুর্নীতি। আরে নরেন্দ্র মোদী, নীরব মোদীকে, মেহুল চোকসিকে একসাথে ছবি তোলে আর দেশের বাইরে পাঠিয়ে দেয়। আপনারা এই ললিত মোদী, আজকে খবরের শিরোনামে বসুন্ধরা সিন্ধে ললিত মোদীকে বাইরে পাঠাতে হাত জোগাড়। আপনারা দুর্নীতি নিয়ে কথা বলবেন না, আপনারা দুর্নীতি নিয়ে কথা বলবেন না। চোর আপনারা, চোর নরেন্দ্র মোদী। তার জন্যই ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোকসি আজকে বিজয় মালিয়াকে বাইরে পাঠিয়ে দেয়। চোর আপনারা, চোর আপনাদের, আমাদের দেশের লজ্জা, আমাদের দেশের চোরদের সাথে ছবি তোলে। প্রয়াগরাজ নিয়ে কথা হয়, প্রয়াগরাজ নিয়ে কথা হয়, প্রয়াগরাজ নিয়ে কথা হয়, প্রয়াগরাজ নিয়ে আপনারা কথা হয়। মধ্যপ্রদেশে নাম বলতে পারে না বলে পিটিয়ে পিটিয়ে মারেন। আপনি যখন বলছেন যে এখানে নিয়োগ দুর্নীতি নিয়ে কেন আলোচনা হয় না, ব্যাপক নিয়ে তো আলোচনা হয়নি মধ্যপ্রদেশে, সেগুলো তো ইমিটেট করে। ওরা তো এই বলে সিপিএম এর আমলে কি হয়েছিল সেটা আমরা করি। আমি তো শুধু বলিনি, রাজ্য বলেছি, সুতরাং রাজ্যে আইনসভায় যেটা অপরাধ, সেটা কি দেশের আইনসভায় অধিকার হতে পারে? কখনো হতে পারে না, এবং তার উত্তর মৃত্যুঞ্জয়ের মানে মিলবে না, কারণ এখানে যেটা চলছে রাজস্থানে বছর তিনেক আগে, এক মিনিট মৃত্যুঞ্জয় বাবু, বছর তিনেক আগে কৃষকরা জল না পেয়ে, চাষের জল না পেয়ে আত্মহত্যা করেছেন, বা কৃষকরা বিক্ষোভ দেখাতে গেছেন, পুলিশ গুলি চালিয়েছে। রাজস্থান বিধানসভায় আলোচনার অনুমতি দিয়েছেন বলে আপনারা আমার জানা নেই। কিয়া বলতে পারবেন বা তাপসবাবু বলতে পারবেন, হান্নান মোল্লা রাজস্থানের ইনচার্জ ছিলেন তখন। তাপসবাবু, আপনারা রাজস্থান বিধানসভায় আলোচনা করতে পেরেছিলেন? আপনাদের বিধায়করা পেরেছিলেন? না, আমরা ভেতরে বাইরে দুটো জায়গায় আমাদের যে বিধায়করা ছিল সেখানে লড়াই করেছে কৃষকদের নিয়ে। একটা দীর্ঘ আন্দোলন রাজস্থানে হয়েছে, শুধু নয়
এই যে কৃষি আইন যেটা প্রত্যাহার করতে বাধ্য করা হলো 14 মাস পরে সরকারকে, তার জন্য 14 মাস রাস্তায়, আমি নিজে সিঙ্গু বর্ডারে গিয়েছিলাম, প্রায় 1 মাসের কাছাকাছি ওখানে ছিলাম, তাদের সঙ্গে ওই রাস্তার উপরে লড়াই করে সেই লড়াইটায় আমরা সাফল্য অর্জন করেছি। এটাই তো আমার প্রশ্ন ছিল তাপস বাবু, যে রাস্তার লড়াইটাকে বিধানসভা বা আইনসভাতে নিয়ে যাওয়া, লোকসভায় নিয়ে যাওয়ার প্রয়োজনটা কি? আইনসভায় তো সরকার পক্ষ জিতে গিয়েছিল, আবার ভোট নিলে আবার জিতে যেত, কারণ তাদের সাংসদ বেশি, তাদের 300 জনের উপর সাংসদ রয়েছেন। তারপরে আইনসভার জোরে তো আইনটা বাতিল হয়নি। যখন আইনটা বাতিল হয়েছে রাস্তার আন্দোলনের জেরে, তাহলে রাস্তার আন্দোলনটাকে আইনসভায় এনে ফেলা কি প্রয়োজন? আপনাদের কি রাস্তার আন্দোলনে বিশ্বাস নেই নাকি আইনসভায় বিশ্বাস নেই? কোনটা বিশ্বাস নেই? রাস্তার আন্দোলনটা তীব্রতর হয়েছিল বলে আইনসভাতে পরিবর্তন করতে হয়েছে। আইনসভায় কার আন্দোলন করছিলেন সুভাষিস বাবু? রাস্তার আন্দোলনটা যদি সুভাষিস বাবু রাস্তার আন্দোলন যারা করছিলেন তাদেরকে আমরা চিনি, তারা আপনাদের সবাইকে স্বাগত জানিয়েছেন, কিন্তু আপনাদের হাজার প্ররোচনা তো এবং প্রলোভনও তারা একটি দলের পতাকা নিজেদের আন্দোলনে গাড়তে দেননি। এবার দেননি তো, তাহলে সংসদের ভিতরে আপনারা কাদের আন্দোলন করছিলেন? তা বলে তার চাষিরা যদি বাইরে আন্দোলন করে মানুষের কথা সংসদে মানে মৃত্যুঞ্জয় বাবু অন্য লোকের আন্দোলনের ফায়দা তোলার আন্দোলন, তাই তো? আন্দোলন করছে কেউ, বিজেপি আলোচনা হবে না। আরে দাঁড়ান, নিশ্চয়ই ঠিক করে দিচ্ছেন সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা হবে না, নিশ্চয়ই আলোচনা হবে। আমার তো প্রশ্ন অন্য মৃত্যুঞ্জয় বাবু, সংসদে তো আলোচনা করার জায়গা, ওখানে ধর্ণা দেন কেন? ধর্ণা সংসদের অধিবেশন কেন দেন? কেন দেন দিনের পর দিন? আমার প্রশ্ন অন্য। বলছি কি সমস্যা? আরে বলছি কি সমস্যা? শুনুন না কি সমস্যা বলছি। সংসদে যে ধর্ণা দেন সেই দিনগুলোতে বেতন নেন কি নেন না আপনাদের বিধায়করা, সাংসদরা নেন তো? ধর্ণা তো একটা সংসদে যাচ্ছেন, সই করছেন, আরে দাঁড়ান শুনুন না বাবা, সংসদের অধিবেশনে দিনের পর দিন বয়কট করেন, অংশ নেন না, বেতন নেন কিনা? দাঁড়া এক মিনিট, এক মিনিট, বলতে দিন। মানে সই করছেন। আচ্ছা বিজেপি যখন তুলবো, বিজেপি সাংসদরা যখন বিজেপি যখন বিরোধী ছিল, কাজ না করে বেতন নেবেন। আরে এনডিএ যখন বিজেপি যখন বিরোধী ছিল তখন ধর্ণা দিত না? ধর্ণা দিয়েছিল, ধর্ণা তো দিয়েছে, তার মানে তখন ধর্ণা কেন দেয়? তার মানে এটা তো গণতান্ত্রিক কথা, এইটা ট্র্যাডিশন ভারতবর্ষের সংসদে হয়ে আসছে। তাহলে আইন করে বাদ দেওয়া হোক, আইন করে ধর্ণা দিলে আপনি অ্যাটেন্ড না করলে বাদ দেওয়া হোক, সেদিনকে ডেলি এলাম। বলুন, এরকম নিয়ম হয় যে সই করার পর তোমরা যদি ধর্ণা যায় তাহলে ডেলি অ্যালাউন্স বাদ হবে। এটা সে করুক, পার্লামেন্ট হাউস করুক, এটা হাউস করুক, যেভাবে সাসপেন্ড করে অন্য দলের ক্ষেত্রে তাও নিয়মের কথা ভাবতে পারি, আমি তো কমিউনিস্ট আর কংগ্রেসের ক্ষেত্রে ভাবতেই পারি না। একদল আর এক মিনিট ধরুন, একদল মার্ক্সবাদী, শ্রমের বিনিময় ছাড়া 1 টাকা নিতে প্রস্তুত নন, আরেক দল গান্ধীবাদী, 1 টাকা নেন না শ্রমের বিনিময় ছাড়া, আরেক দল গান্ধীবাদী, যারা দুর্নীতি শব্দটা থেকে দূরত্ব বজায় রাখেন। আপনারা বেতন নিচ্ছেন সই করে প্রসিডিংসে অংশগ্রহণ না করে, এর জন্য আইন লাগবে, নিজে থেকে ছেড়ে দেবেন তো? কমিউনিস্টরা আমি বলিনি, কমিউনিস্টরা আমাকে জিজ্ঞাসা করছে, শ্রমকে কিভাবে ভাবে, আমরা কিভাবে ভাবি, আমরা দেশকে কিভাবে চালাবো, কমিউনিস্টদের সাহায্য নিয়ে, সব কিন্তু আলাদা আলাদা ভাবনা। আমরা কোনো কারণে যদি একটা মঞ্চে চলে আসি পার্লামেন্টে যাবো, পার্লামেন্টে একটি কাজে অংশগ্রহণ করবো না, রাস্তার মতো ধর্ণা দেবো। আচ্ছা শুনুন, আমি যদি কোনো অফিসে কাজ করি, আমি বলে নাই আমি যদি কোনো স্বাধীন হওয়ার পর থেকে ম্যাক্সিমাম সময় জানিয়েছে হয় কংগ্রেস, সবাইকে 30 সেকেন্ড করে সময় দিচ্ছি, কিন্তু তার আগে আমার আজকের ব্রহ্মাস্ত্র, সবাইকে 30 সেকেন্ড করে সময় দেবো, তারপরে আজকের ব্রহ্মাস্ত্র। রাস্তায় বসলে মানুষ দেখে না, তাই কি সংসদে বসে টিভিতে মুখ দেখানোর চেষ্টা বিরোধীদের? 30 সেকেন্ড করে সময় দেবো প্রত্যেককে। শুরু করবো মৃত্যুঞ্জয় বাবু আপনার কাছ থেকে। দেখুন, টিভিতে মুখ দেখানোর এখানে কোনো প্রশ্ন নেই, কারণ কিন্তু সংসদের বাইরে যদি ধর্ণা থাকে, আজকে মানুষের বেশি সংখ্যক মানুষের কাছে তাদের দাবি দাওয়াগুলো এবং সরকার, এই ফ্যাসিস্ট সরকার কি করছে, সেই সেন্ট্রাল গভর্নমেন্টে যেই থাকুক, তাদের বিরুদ্ধে যে কোনো বিরোধী দল তাদের প্রচারটা সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে পারে এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারে যে তারা কি করতে চাইছে, কি বক্তব্য। এইটা হলো ফার্স্ট পয়েন্ট। কিন্তু দ্বিতীয় প্রচারের জন্য
মানুষের কাছে পৌঁছে দেওয়া চাই, মানুষের কাছে যে আমরা রাস্তায় গিয়ে মানুষের। এইবার আপনি যেটা বলছেন খুব ভ্যালিড পয়েন্ট আপনি বলেছেন, আমরা সমর্থন করছি এই চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে। ভারতবর্ষটাকে বেশিরভাগ সময় শাসন করেছে হয় কংগ্রেস নয় বিজেপি। তারা আইন আনুক, যে সংসদে বয়কট করলে বা আজকে সাইন করে বেরিয়ে আসলে বিজেপির সঙ্গে আপনারা তাহলে আজকে না, তাহলে একটা আইন করুক যে ডিএ নেওয়া যাবে না, ডিএ নেওয়া যাবে না। আইন প্রণয়নের জায়গা এবং আইন বাতিল করার জায়গা, সেহেতু ওইখানে সংখ্যা থাকলে বিরোধীরা সেটা করবে। কারণ কারণ হলো যারা রিপ্রেজেন্টেটিভ বিভিন্ন দলের, তাদের কনস্টিটিউশন মানে কনস্টিটুয়েন্সির লোককেও দেখাতে হয় যে না আমরা পার্লামেন্টে কি করছি, তোমরা তো পার্লামেন্টে চুপ করে থাকো, এই কথাটা শুনতে যেতে না হয়। যে জনপ্রতিনিধি যে জনপ্রতিনিধি তারও একটা কাজ থাকে যে জনগণের জন্য সে কথাটা করছে। কারণ হলো শুধু কৃষকরা ওখানে বসে থাকবে আর পার্লামেন্ট চুপ করে থাকবে, এটা হয় না। মানে বিরোধীদের এই দাঁতটা অ্যাটলিস্ট খাওয়ার নয়, দেখানোর দাঁত। তাপস বাবু 30 সেকেন্ডে প্লিজ, 30 সেকেন্ড। রাস্তার লড়াইটাকে পার্লামেন্টের ভেতরে বলার জন্য যেতে হয় সংসদে, কারণ রাস্তার লড়াইয়ে যে লাখো লাখো মানুষ থাকে সবাই সংসদে যেতে পারে না। তাদের বক্তব্যটা পার্লামেন্টের ভিতরে, আইনসভার ভিতরে তাদের বলতে হয়। শাসক দল যা কিছু করতে পারে না, শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য যখন ভেতরের প্রতিবাদ জানানোর জন্য তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, পার্ট অফ দ্য প্রোটেস্ট, তখন ধর্নায় বসতে হয়। সেই আন্দোলনটা করা দরকার পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে। যে কোনো বিষয় নিয়ে আন্দোলনটাকে মানুষের সাথে করা প্রয়োজন। আপনারা আজকে রাজ্যে বিরোধী, কেন্দ্রের শাসক, কখনো অন্য কোনো রাজ্যে বিরোধী ছিলেন, শাসক হয়েছেন, আবার হয়তো বিরোধী হবেন, কেন্দ্রে তো নিশ্চিতভাবেই কোনো না কোনো দিন হবেন। আপনার কাছ থেকে জানতে চাইবো 30 সেকেন্ডে, মানুষ কখন সংসদে গিয়ে ধর্ণা দেয়, আইনসভায় গিয়ে ধর্ণা দেয়, যখন সত্যি সত্যি রাস্তায় ধর্ণা দিলে মানুষ দেখে না, টিভিতে সহজে প্রচার পাওয়ার চেষ্টায়। আমার এর আগের একজন বক্তা বললেন, কে বললেন আমার খেয়াল নেই, যে মানুষের প্রতিনিধি, ঠিকই কথা, জনপ্রতিনিধি যারা যাচ্ছেন তারা মানুষের লড়াইটা নাকি সংসদে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, উল্টোটা কেন করা যায় না, যে মানুষের যে বক্তব্য, যারা সাংসদ রয়েছেন তারা রাস্তায় নেমে মানুষের সঙ্গে থেকে সে লড়াইটা লড়ুন না, তাতে তো আরও হাজারো হাজারো লক্ষ লক্ষ লোক আপনাদের দেখবে। কিন্তু না, ওই যে আপনি যেটা বললেন দেখানোর লড়াই, এই দেখনদারিটাই হয়েছে এই মুহূর্তে এখনকার কালচার, সেটা আমরা বারে বারে দেখছি। আর যারা কণ্ঠরোধের কথা বলছেন অনেকবার, তারা রাজ্যে মানুষকে, বিরোধীকে কথা বলতে দেয় না। এবার আমি বলি না, আর সময় নেই। স্মৃতি ইরানি কি করেছিল সংসদের বাইরে? সময় নেই, শুধু একটা কথা বলি আপনাদের সকলের জন্য, প্লিজ প্লিজ, আমার সময় শেষ, সময় শেষ। কেয়া ঘোষ, মৃত্যুঞ্জয় পাল, শুভাশিস ভট্টাচার্য এবং তাপস সিনহা, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কিন্তু একটা কথা বলে শেষ করি, একটু মাথায় রাখবেন, দর্শকদের জন্য বললাম এবং আমার সম্মানীয় অতিথিদের জন্য বললাম, যতবার ব্রিটিশ শাসনের সময় পার্লামেন্ট বয়কট করেছে তৎকালীন স্বাধীনতা সংগ্রামে যুক্ত দলগুলো, সেটা স্বরাজ্য দল হোক, কংগ্রেস দল হোক, অন্যান্য দলই হোক, ছোটোখাটো অনেক দল ছিল, কেউ কিন্তু কোনোদিন বেতন নেননি। এমনকি প্রাদেশিক গভর্নমেন্টগুলোতে যারা মন্ত্রীর পদে ছিলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো 37 সালের পর, তারাও বেতন নিতেন না। যদি রেফার করতে চান দেখে নিতে পারেন। আমার প্রশ্ন আপনাদের কাছে এটাই থাকলো, স্বাধীনতার আগে, স্বাধীনতা সংগ্রামের সময় সত্যি সত্যি মানুষের কাছ থেকে ভিক্ষে শিক্ষা করে সংসার চালানো এদেশের জনপ্রতিনিধিরা যে ধকটা দেখাতে পারতেন, আজকের বিধায়ক সাংসদরা পারেন না কেন? যদি ধর্নাই দেবেন, যদি সংসদের ভিতরে গিয়ে রাস্তার আন্দোলন করবেন, তাহলে বেতন নেন কেন? আর যদি বেতন নেন, তাহলে আলোচনায় আগ্রহ নেই কেন? সহজে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, আর তাই শব্দ নিয়ে এত মাথা ব্যথা, শব্দ ফুরিয়েছে বিরোধিতা। অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক পর্ব এখানেই শেষ করলাম। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর দুটো খুব বড় ব্রেকিং খবর নিয়ে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ব্রেকিং খবরের শুরুতে চোখ রাখবো, সংকটে ভারতীয় ফুটবল। 15ই সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে নির্বাচন, না হলে ফিফার কোপ দৃষ্টিতে পড়বে আইএফএফ। কথা বলবো আমাদের প্রতিনিধি সুখেন্দুর সঙ্গে। সুখেন্দু, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে বিষয়টা, কারণ ভারতীয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই মুহূর্তে সুপ্রিম কোর্ট নিযুক্ত 3 সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হচ্ছে। তারা আজকে ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রের যে খসড়া সেটা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে এবং যেটা শুনানি রয়েছে আগামী 21শে জুলাই। তার আগে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কারণ এই কমিটির দ্বারাই নির্বাচিত এবং সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তারা বলেছেন যে আই লিগ এবং আইএসএল এর মধ্যে একটা বলছে যে লিগে রেলিগেশন রয়েছে সেটাই তারা
নির্ধারিত করবে এবং সেক্ষেত্রে আইএসএল যেহেতু এফএসডিএল এর সঙ্গে চুক্তিবদ্ধ, অন্যদিকে এআইএফএফ চাইছে আইএসএলও এআইএফএফ দ্বারা পরিচালিত হবে, কিন্তু এফএসডিএল এর সঙ্গে এআইএফএফ এর যে চুক্তি ছিল তাতে বলা হয়েছে যে এআইএফএফ এর সঙ্গে কোনো রকম চুক্তি নয়, এফএসডিএল সরাসরি নিয়ন্ত্রণ করবে আইএসএল কে, সেখানেই দ্বন্দ্ব। ফলে এই যে নির্বাচন আরো পিছতে পারে এবং সেটা পিছলে এআইএফএফ কে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। চোখ রাখবো পরবর্তী ব্রেকিং খবরে। দেউচা পাচামিতে বোরিং এর কয়লার নমুনা। দেউচা পাচামিতে বোরিং শুরু হয়েছে, আপনাদেরকে আমরা গতকালই জানিয়েছিলাম। আজ কয়লার নমুনা মিলল দেউচা পাচামিতে। কথা বলবো আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চট্টোপাধ্যায়ের সঙ্গে। শুভ্রাংশু, দেখো, আজকে কেন্দা পাহাড়িতে প্রায় 160 ফুট বোরিং করার পর পাওয়া গেছে কয়লার নমুনা। এবং মনে রাখতে হবে এই যে প্রকল্প, এই প্রকল্প নিয়ে ঝামেলার অন্ত ছিল না। কয়লা পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেই নিয়ে প্রশ্ন উঠছিল। প্রায় 350 একর জমিতে এই কয়লা প্রকল্প, সরকার বা প্রকল্পের যারা লোক তারা মনে করছেন যে প্রায় 2100 মিলিয়ন টন কয়লা পাওয়া যাবে। এক্ষেত্রে এই কয়লা পাওয়ার যে প্রাথমিক জায়গাটা যেখানে পাওয়া গেছে, এরপরেই কিন্তু সরকার এখান থেকে ডিএম এবং জেলা এসপি ছুটে এসছেন, সাধারণ এরপরেই কোনো একটা ফেজে অবশ্যই বাণিজ্যিকভাবে উত্তোলন শুরু হবে। তার একটা আভাস আজকে পাওয়া গেল যে বিপুল পরিমাণ কয়লা ভান্ডারের কথা আমরা শুনেছিলাম দেউচা পাচামিতে, আজকে তার আভাস পাওয়া গেল বোরিংয়ে প্রথম নমুনা মেলার পর। অনির্বাণের অগ্নিমাল এখানেই শেষ করছে। চোখ রাখুন সোজাসুজি সদা।